पायस खाएनी यही ना हले दादा भैया है तो कैसा तुम्हारा भैया जैसा बाबा हाय मा हाय মনটা আমার চুরি গেল রে তোর এই মিষ্টি মুখখানা দেখে মনে হচ্ছে গোটা পৃথিবীর শান্তি আজ যেন আমার মধ্যে বিরাজ করছে রে মা। তোমার কষ্টটা সার্থক হচ্ছে বাবা। আমাদের ছুটকি এতদিন পরে কলকাতা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত বাড়িতে ফিরে এসেছে। আজ যে আমাদের আনন্দের দিন। হ্যাঁ তোদের জন্য আরো একটা খুশির খবর আছে, এইবার আমাদের কারখানাটা খুলতে চলেছে। সত্যি সত্যি বলছো বাবা? যাক, এতদিন পরে ভগবান আমাদের উপরে মুখ তুলে চেয়েছেন। কিন্তু এখন আমি যেটা তোমার কাছে চাইবো সেটা তো দিতে হবে। তার আগে বলো তো আজ কি দিন? কি দিন? আমি জানতাম তুমি ভুলে যাবে, কিন্তু তুমি ভুলে নিলেও আমি ভুলিনি, কারণ আজ দাদাদের কাছে বোনেদের পকেট কাটার দিন। মানে তোমার হাতে রাখি পরিয়ে তোমার পকেটটাকে একটু হালকা করবো বলে। তোর এই বেকার দাদার কাছে কি চাই বল, আমি চেষ্টা করবো সেটা এনে দেওয়ার জন্য। বেশি কিছু নয় রে দাদা, চাই তোর একটু ভালোবাসা। দামি ভাই বোনের এই সম্পর্ক চেয়ে পৃথিবীতে আর বড় কোনো সম্পর্ক হতে পারে না রে দাদা। জানিস তো বোন, তোর মতো একটা বোন যার আছে না, তার বোনের কোনো ভালোবাসার অভাব থাকে না। হ্যাঁ তাই তো, ভাই বোন যত দূরত্বেই থাকুক না কেন তাদের সম্পর্ক কোনোদিনই ছিন্ন হয় না। জানিস তো বোন, একজন দাদা তার বুকের মাঝে সমস্ত কষ্টটাকে লুকিয়ে রাখে শুধুমাত্র তার বোনকে সুখী দেখার জন্য। তাই তো দাদা বিপদে পড়লে সর্বপ্রথম তার বোনের হাত দুটো প্রার্থনার জন্য উঁচু হয়। আমি ঈশ্বরের কাছে কামনা করি চিরদিন এইভাবে যেন আমরা হাসি খুশিতে থাকতে পারি, সারা জীবন যেন আমরা বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি মিলিল স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি মিলিল স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব বাড়ি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব বাড়ি। আমার নদী তাই তো ছুটি, আমার নদী তাই তো ছুটি, চলেছে সাগরের পানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে। নে মানে এবার জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ভাই বোনে মিলে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া কর, আর আমি ততক্ষণ ওই আমাদের কারখানার ম্যানেজার প্রভঞ্জনের সঙ্গে ওই কারখানা খোলার ব্যাপারে একটু আলোচনা করে ফিরছি। আর হ্যাঁ মা, সন্ধ্যের পর যেন কোথাও বেরোবি না, বর্তমান এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়। দাদা, বাবা কথাটা কি বলে গেল রে? এখানকার পরিস্থিতি ভালো নেই? তুই খাওয়া দাওয়া করে না, আমি পরে বলছি। আমার খিদে নেই, তার আগে বল বাবা কথাটা কি বলে গেল? আসলে কি জানিস, সন্ধ্যের পরে আমরা খুব বাড়ির বাইরে বেরোই না, বিশেষ করে মেয়েরা। কেন? সন্ধ্যা হয়ে গেলে বাইরে লোকে চলাচল শুরু হয়ে যায় আমাদের এলাকায়। আমাদের বাড়ির আশেপাশে গ্রামের কিছু গরিব বাড়ির মেয়েরা হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কেউ কিছু জানতেই পারছে না। তুই তো ভয়ঙ্কর কথা শোনাচ্ছিস। এর থেকে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ইতিমধ্যে 3টে মেয়ের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে একটা বডি পাওয়া গেছে নদীর চরে অর্ধনগ্ন অবস্থায়, আর 2টো বডি পাওয়া গেছে পুরনো শিব মন্দিরের পিছনের মাঠে। তার মধ্যে একজনকে পুরো অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। না, তুই শুধু বল কোন কোন পাড়ার মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে? পূর্ব পাড়ার ঘুষতে ছোট মেয়েকে 1 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানিস তো? তার উপরে আবার আরে দিনু কাকা, তো হন্তদন্ত কোথায়
যাচ্ছ? এই যে সামনে যাচ্ছে, একটু দরকার আছে। জানি তো কোন দরকারে যাচ্ছে। তোমার মেয়ে দামিনী বাড়ি ফিরে এসেছে, তার জন্য নিশ্চয়ই কিছু খাওয়ার দাওয়ার আনতে যাচ্ছে। আরে তোমার কষ্ট করে যাওয়ার দরকার কি? আমি আমার লোকেদেরকে ফোন করে দিচ্ছি, ওরা এক্ষুনি তোমার বাড়িতে খাবার পৌঁছে দেবে। না, তার কোনো প্রয়োজন হবে না, আমি নিজে আনতে পারবো। আরে দাঁড়াও না কাকা, সেদিন তো তোমার সঙ্গে ভালো করে কথাই বলতে পারলাম না। বলছি দামিনী এখন বেশ বড় হয়েছে না, খুব সুন্দরী হয়েছে। একটা কাজ করো তো, আজকে সন্ধ্যাবেলায় আমার রেস্ট রুমে ওকে পাঠিয়ে দাও তো। বড় খোকা, না না, ভয় পাওয়ার কিছু নেই, একটু গল্প গুজব করবো, আড্ডা মারবো, তারপর চলে আসবো। রাত হয়ে গেলে আমি নিজে গাড়িতে করে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তোমার কথা বলা হয়েছে, বললাম তো আমার জরুরি দরকার আছে, আমি আসছি। ঠিক ঠিক ঠিক, তুমি তো কিন্তু ভীষণ রেজিমেন্ট, দম ফেলার সময় নেই, কারণ বাবা তোমাকে কারখানা খোলার অনুমতি দিয়েছে। আচ্ছা তুমি কি জানো, তুমি চলে আসার পরই না বাবার এখন স্থান হয়েছে আমাদের বাড়ির চোরা কুঠুরিতে। মানে সেটাও কি তোমাকে ভেঙে বলতে হবে নাকি? তাছাড়া না, আজকে না একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কিছুক্ষণ আগে আমার পিসুমশাই চোখ দুটো একেবারে অন্ধ হয়ে গেল। তাই বলছি, তোমার জীবনে যেন এইরকম আবার দুর্ঘটনা না ঘটে, সেটা আবার আমি সহ্য করতে পারবো না, কারণ সে ছোট্টবেলা থেকে দেখছি তো। তাই যেমন ছিলে সেরকম থাকো থাকো, বেশি উঠতে যাওয়ার চেষ্টা করো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কি ভেবেছো তোমার ভয়ে আমি আমার লক্ষ্য থেকে পিছিয়ে পড়বো? না, থাকতে পারে তোমার অর্থ বল, কিন্তু আমার আছে মনোবল। সেই মনোবল দিয়ে আমি হাজার হাজার অসহায় শ্রমিককে সংবদ্ধ করে আমি তোর সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মনে রেখো, নেতা মন্ত্রী যা পারে না, তা পারে কিন্তু এই জনগণ। জনগণ মনোধিনায়ক জয়। তুমি কোন জনগণের কথা বলছো? যে জনগণ রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে করোনার ভয়ে মানবিক স্পর্শটুকু করে না, তুমি সেই জনগণের কথা বলছো? জনগণ, তুমি কোন জনগণের কথা বলছো? যে জনগণ আমফানের অনুদানের টাকা নেওয়ার জন্য নিজেদের মানবিক চরিত্রটুকু ভুলে যায়, তুমি সেই জনগণের কথা বলছো? জনগণ, তুমি কোন জনগণের কথা বলছো? যে জনগণ পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়ির দরজা জানলা বন্ধ করে বসে থাকে, তুমি সেই জনগণের কথা বলছো? জনগণ, কোন জনগণের কথা বলছো? যে জনগণ সন্ধ্যা হলেই একটু মদ আর মাংস খাওয়ার জন্য আমার পায়ের কাছে বসে কুকুরের মতো লেজ নাড়ে, তুমি সেই জনগণের কথা বলছো? আরে তোমার সেই জনগণের মুখে আমি থুতু দিই, থুতু। আরে তোমাদের জনগণের মেরুদণ্ডটাকে আমরা ভেঙে দিয়েছি, জনগণের প্রতিবাদে ভাষাটা আমরা কেড়ে নিয়েছি। ভয় দেখে তুমি হয়তো কিছু মানুষকে পায়ের নিচে দমিয়ে রাখতে পারবে গজেন্দ্র প্রতাপ চৌধুরী, কিন্তু তুমি সবাইকে পারবে না। জনাব, এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা আর শহীদ ক্ষুদিরামের মতো বীর বিপ্লবীরা। এই বাংলার মানুষ কিন্তু মা মাটি মানুষের প্রতি অবজ্ঞা, লাঞ্ছনা, অপমান কোনোদিনই সহ্য করবে না। তারা একদিন কিন্তু গর্জে উঠায়, আর সেদিনটা আসতে কিন্তু বেশি দেরি নেই। ওরে শালা, কি দিলে গো কাকা! সামনের বিধানসভা ইলেকশনে ভোটে আমি তোমাকে দাঁড় করাবোই করাবো। এরকম জ্বালাময়ী বক্তব্য রাখতে পারলে না, তোমাকে কেউ ভোটে হারাতে পারবে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না আমার সঙ্গে থেকে থেকে তুমি একদম বিশুদ্ধ হয়ে গেছো, তোমাকে একটু শুদ্ধ করে দিতে হবে। এই স্যানিটাইজার দিয়ে তোমাকে একটু জীবাণুমুক্ত করিয়ে এসো কাকা। কি ওটা? গঙ্গা জল, ট্রেডমার্ক যুক্ত বিশুদ্ধ গঙ্গা জল। ওম শান্তি, ওম শান্তি। তোর কথা শুনে যেটুখানি বুঝতে পারছি, ওই সমস্ত গরিব মেয়েদেরকে কাজ দেওয়ার নাম করে নিজেদের স্বার্থ সিদ্ধির চালে জড়াচ্ছে, কিন্তু ওদের চাল কাটবো আমি, এই দামিনী মুখার্জি। কি হয়েছে? কি হয়েছে? এই যে দামিনী, তোরা একবার আমার সাথে হাসপাতালে চল। কেন দীপদা, কি হয়েছে? পিসেমশাই, হ্যাঁ বলো দীপদা, কি হয়েছে বাবার? পিসেমশাইয়ের মুখে অ্যাসিড মেরেছে। কে কাজ করেছে? গজেন্দ্র প্রতাপ চৌধুরী। গজেন্দ্র প্রতাপ!
আমি তোদের বাড়ি থেকে আসলাম, হঠাৎ দেখলাম কয়েকজন লোক ভ্যানে করে পিসে মশাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এখন বাবা কেমন আছে? একটু চুরি টুকটা বেঁচে গেছে। কিন্তু গজেন্দ্র এমন কাজটা কেন করলো? তোর বাবা গজেন্দ্র শপিং মল বন্ধ করে দিয়ে পুনরায় কারখানা চালু করতে চাইছিল। সেই আক্রোশ থেকে এই নারকীয় ঘটনাটা ঘটিয়েছে। তুমি শুধু বলো এই মুহূর্তে আমি গজেন্দ্র প্রতাপকে কোথায় পাবো? ওর সঙ্গে মুখে মুখে লড়াই করে এটে উঠতে পারবি না, যা করতে হবে কৌশলে। ওসব কৌশল আমি বুঝি না। প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার বাবার মুখে যে অ্যাসিড মেরেছে, আমিও তার মুখে অ্যাসিড ঠেলে দিয়ে আসবো। তুই জানিস না ও কত ভয়ঙ্কর। তুমিও জানো না দীপ্তা, ও যদি হয় বুনল, আমি হব বাঘা তেঁতুল। তাই বলছে গজেন্দ্র প্রতাপ, এখন থেকে তোর জীবনে দিনের আলো বলে কিছু থাকবে না, থাকবে শুধু অন্ধকার। এতদিন তোর খেলা সবাই দেখে এসেছে, তাই না? এবার দেখবে আমার খেলা, এই দামিনী খেলা। খেলা! আমার বিপক্ষে যে কজন খেলোয়াড় দাঁড়িয়ে মাঠে নেমে গোল করতে গেছে তাদের প্রত্যেককে লাল কার্ড দেখিয়ে একেবারে মাঠের বাইরে আউট করে দিয়েছে। জমে উঠেছে আমার খেলা, ভীষণ ভাবে জমে উঠেছে। সবার চোখকে ফাঁকি দিয়ে মেয়ে পাচারের ব্যবসাটা দারুণ ভাবে জমে উঠেছে। আর নার্সিংহোম থেকেও মোটা টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। শালা এত পাপ ধর্মের শৈল, কিন্তু আমার যে তর্স হয়েছে না, রকির যে নতুন মেয়েটাকে নিয়ে আসবার কথা ছিল এখনো নিয়ে আসছে না কেন? বস একটু দেরি হয়ে গেল বস, রাস্তায় বড্ড জ্যাম। হ্যাঁ বস, ওই যার কথা বলছিলাম একটা চাকরির জন্য, তাকে নিয়ে এসেছি। খুব ভালো মেয়ে, শিক্ষিতা, ওর নাম মেঘ বালিকা, সবাই ডাকে মেঘা বলে। বাহ, খুব সুন্দর। কি আমার নামটা? না, তোমার ফিগারটা প্রথম দেখাতেই তুমি পছন্দ হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাদ দিয়ে দাও ও সবাই আপনি আগে কথাগুলো বাদ দিয়ে দাও, বড্ড শেখেলে। আধুনিক যুগে মেয়ে তোমরা চাল চলন কথাবার্তা পোশাক আশাক দিয়ে মানুষকে ঘায়েল করে দিয়ে কাজ হাসিল করে নেবে, এটা হচ্ছে বর্তমান যুগের টেকনিক। কে বলছিলাম না আমার বস দারুণ মানুষ। আরে পারলাম হতে কই রে, মানুষ হয়ে জন্মে এখন অব্দি মানুষের জন্য কিছুই করে উঠতে পারলাম না। ও রকি, হ্যাঁ বস। তুই সেদিন বলছিলিস তোর নাকি কিছু টাকার দরকার। আমি কই বস বলিনি তো। হ্যাঁ বলি না, তোর বোনের পড়াশোনার জন্য কিছু টাকা থাকবে। না বস 10,000 টাকা। বলিনি বস, কারণ আমার তো কোনো বোনই নেই। আরে বাবা, বোন না থাকুক ভাইটাই কেউ আছে, তুই ওর সামনে লজ্জা পাচ্ছিস। আরে লজ্জা পাওয়ার কি আছে রে, তোর বোন মানে সাথে আমারও বোন। নে নে নে, এই 10,000 টাকা আমার তরফ থেকে দিবি, তাকে বলবি ভালো করে পড়াশোনা করতে। রাখ রাখ রাখ। সত্যি আপনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। পৃথিবীতে আপনার মতো মানুষও আছে। আপনি নয়, তুমি প্র্যাকটিস করো না, নয়তো এটা পরে অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তোমার মতো মানুষও আছে। দ্যাটস লাইক এ গুড গাই। কি ডেঞ্জারাস মাল! শালা যার হাত থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে না, শালা একটা মেয়েকে দেখে হয়ে গেল দাতা কর্ণ, কর করে 10,000 টাকা দিয়ে দিল। এই রকি, হ্যাঁ বস। বলছি না তুই আজকে ওইখানে। শালা এতদিন আমার আন্ডারে কাজ করছে আর আমার ইশারা বুঝতে পারছে না, এক্ষুনি তো দিচ্ছিলে কারবারে কেরোসিন তেল ঢেলে। শোন, ও চলে যাওয়ার পরে টাকাটা কিন্তু ফেরত দিয়ে যাবি, বস, একটা টাকাও খরচা করবি না। বস, বস একটা কথা বলবো আর বস? বল, আর কিছু টাকা লাগবে? না আর লাগবে বস, না? আর টাকা লাগবে না, আপনার পায়ের ধুলো লাগবে। এটা আমি মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখবো বস, তাহলে আমি আসি বস। আর শোন, খরচা না ফেরত। ওকে বস, তাহলে আমি আসি। বাইরে যাবে না। আমাকে আমার কাজগুলো বুঝিয়ে দিলে খুব ভালো হতো। গুড, ভেরি গুড। কাজের প্রতি এরকম নিষ্ঠা থাকতে হবে। দেখো মেঘা, তুমি এখানে এসেছো ইনকাম করার জন্য, আর ইনকাম করতে গেলে এই লজ্জা, মান, ভয়, এই শব্দগুলোকে পুরনো শাড়ির মতন না শরীর থেকে খুলে ফেলে দেবে। আরে ভয় কি, আমি তো তোমার পাশে আছি। তাছাড়া ভয়কে জয় করতে না পারলে তুমি তোমার ফিউচার করতে পারবে না, আর ফিউচার করতে না পারলে তোমার বাবা হয়তো মরেও শান্তি পাবে না। আপনি আমার বাবার মৃত্যুর কথা বলবেন ঠিক না। আছে, ওই কুকথার কোনোদিন আমার মুখ দিয়ে উচ্চারণ হবে না। শোনো, এখানে কাজ করার জন্য তোমার প্রত্যেক মাসে মাইনে হবে 40,000 টাকা। 40,000? অ্যাডভান্স বাবদ আজকে ক্যাশিয়ারের কাছ থেকে 20,000 টাকা নিয়ে নেবে, আমি ফোন করে বলে দিচ্ছি। বস! আর শোনো, তোমাকে আজকে একটা পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষা পাশ করে গেলে তোমার চাকরি পার্মানেন্ট। কি পরীক্ষা দিতে হবে সেরকম বস? কিছু নয়, রামধনু যেমন তার 7টি রঙের আকর্ষণে মানুষের দৃষ্টি কেড়ে নেয়, সেরকম ভাবে তোমার যৌবনের আকর্ষণ দিয়ে আমার ভাই রাজাকে কুপকাত করে এই চেকটাতে একটা সই করিয়ে দিই। না না, আমি পারবো না।
না। সব কাজ করতে পারবে না? বাবাকে বাঁচানোর জন্য তুমি এটুকু করতে পারবে না? কিন্তু এতে যে আমার সুন্দর চরিত্রে দাগ লেগে যাবে আরে বস। বাবা, আমার চরিত্রে নামা বলি তোমার গায়ে জড়িয়ে দেবো আর সেই দাগ ধুয়ে মুছে সাফ করে দেবো। এখন বলো তুমি আমার প্রস্তাবে রাজি আছো কি? এখন আমি কি করব? একদিকে আমার বাবার জীবন, অন্যদিকে কৌশিকের প্রেম, একদিকে গজেন্দ্র প্রতাপ চৌধুরীর লোভের আহ্বান, অন্যদিকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন। আমি কোনটা ছেড়ে কি করব? না না, অত সব চিন্তা করে লাভ নেই। আমি বরং বসের প্রস্তাবে রাজি হয়ে যাই। মেঘা, কি ভাবছো? না, ভাবছি না। আমি এখন বলতে চাইছি আমি তোমার প্রস্তাবে রাজি। এর জন্য তোমাকে আমার প্রথম দেখাতে পছন্দ হয়ে গেছে। নাও এবার মদটা খাও। মত মদ মদ হচ্ছে এখন আভিজাত্যের সিঁড়ি ধরে নিয়েছে, আর সেই সিঁড়ি ধরে তোমাকে উপরে উঠতে হবে। আর তুমি যদি উপরে না উঠো তাহলে হয়তো তোমার বাবা। আমি আমার বাবার জন্য সব কাজ করতে প্রস্তুত। ভেরি গুড। তাহলে অতীতকে মুছে ফেলে দিয়ে বর্তমানের পথে এগিয়ে চলো, শুরু করো তোমার খেলা। বেশ, তাই হোক। তোমার কথা মতো আমার সব শিক্ষাকে মন থেকে মুছে ফেলে দিয়ে আমি তোমার দীক্ষায় দীক্ষিত হলাম। তুমি আমি লোক লোক जाता है आँखों में प्यारों का दिल खो जाता है लोगों को धोखा का दिल हो जाता है आँखों में प्यारों का दिल खो जाता है दो दिल दोनों जवां है ये बयां दो दिल दोनों जवां है ये बयां যাও বাইরে, রকি অপেক্ষা করছে। আমার ভাই এক্ষুনি চলে আসবে, তোমাকে রামধনু পোশাক পরিয়ে দেবে। রকি, যাও এই চেকটাতে তুমি সই করে নেবে, যাও। ওকে বস। এই মেঘ বালিকা তার গা থেকে সভ্যতার পোশাক খুলে ফেলে দিয়ে নগ্নতার পোশাক গায়ে চাপাতে যাচ্ছে তার পরিবারের মুখে হাসি দেখার জন্য। আমি তো এইরকম পরিবারের মানুষগুলোকে খুঁজে বেড়াই যারা হাসতে ভুলে গেছে। তারপরে এই পরিবারের মুখে হাসি দেখার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আচ্ছা, আমি কি খুব পাপ করছি? একদম ঠিক কথা বলেছেন, মোটেও না, পাপ নয় এটা। আরে বাবা, এটাও তো এক ধরনের সেবা, মানব সেবা। কে যেন বলেছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। ভুল নেবে নাকি গো মা জননীরা? ভুল নেবে বলি ভুল নেবে নাকি গো? বেল জুঁই গোলাপ ফুলের মালা আছে বলি ফুল। আরে বাবারে বাবারে, সারাদিন ঘুরি ঘুরি আমার কোমরটা একেবারে ধরিয়ে একটু বসি। আমি চোর নয় গো বাবু, আমি ফুলালি। এটা কি তো পাড়ার বাজা পেয়েছিস? একেবারে শপিং মলের ভেতরে ফুল বিক্রি করতে ঢুকে পড়েছিস কে তুই? বাবু বাবু বলতেছি কি, শোনো শোনো বাবু, শোনো না, বলতেছি কি দুটো ফুলের মালা নাও না গো বাবু। তুমি যদি না নাও আমি কিন্তু এইখানেই বসে থাকবো, কেউ আমাকে সরাতে পারবে না। সারাদিন ঘুরি ঘুরি আমার পায়ে শালা উঠে গেল। দেখো দেখো বাবু, দেখো আমার আমার জুতাখানার অবস্থা দেখো। কি বলবো বাবু, দুঃখের কথা বাবু গো। সারাদিন রোদে ঘুরি ঘুরি আর জলি পুরি আমার সোনার অঙ্গটা একেবারে তামা হয়ে গেল গো বাবু। বাবু বাবু, তুমি কি ভালো গো? তুমি যখন আমার এখানে বসতি দিয়েছো তারাই দাওনি, তখন
এখন তোমার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলি। কি বলবো বাবু, দুঃখের কথা। বাবু গো, বাপটা মরে যাও। বাবু গো, বাপটা মরে যাওয়ার পর থেকে দুটো খেতে পড়তে পারছিলাম নি। তাই তো বাধ্য হয়ে এলুম এই শহরে কাজ করব বলে। কিন্তু কে আমারে কাম কাজ দেয় নাই গো বাবু। তাই তো সারাদিন এই শহরের পথে ঘুরি ঘুরি আর ঘুরি ঘুরি, ফুল বিক্রি করি করি আর করি। আর কাতল মাছের মতন পেটিটা একেবারে ফুলে গেছে গো বাবু। তুমি করতেছটা কি? হ্যাঁ, কি করতেছ? তুই বলছিলি না তো কাতল মাছের মতন পেটিটা ফুলে গেছে, তাই একটু হাত দিয়ে দেখছিলাম। শুধু যে পেটিটা ফুলেছে তা তো নয় গো বাবু, আমার এই মনটা একেবারে জলি পুড়ি বলবো বাবু, দুঃখীর কথা। বাবু গো, এমন একটা টপটপানো শরীর এখন অব্দি কারো চোখে বললো নি গো বাবু। বাপরে, তোমাদের শহরে কি গরম গো বাবু। উফ, কি গরম। আমার তো মনে হচ্ছে আর আমি থাকতে পারবো না। বলছি আমার রেস্টুরেন্টে যাবি? এসি ঘর আছে, খুব ঠান্ডা, আরাম পাবি। চল না, চল। তুমি শালা বহুত ঢামনা আছো। তখন থেকে শুধু এদিক ওদিক দেখি আমার শরীরটারে একেবারে হট করে দুটো ফুলও নিলে না আর দুটো মালাও নিলে না। তখন থেকে শুধু তোমার সাথে কথা বলি আমার ব্যবসাটারে মন্দ করলে চলবে না। বলছি এই জায়গাটা তো পুরো ফাঁকা আছে, যা দেওয়ার আমার কাছে দিয়ে দাও না গো। তার মানে তুই পাগলি গো বাবু, পাগলি। সবাই তোমাকে পাগলি নামেই চেনে। আর মানে তোকে ইসমাইল পাঠিয়েছে? উড়ে শালা, তুই তো আমাকে পুরো বোকা বানিয়েছিস রে। ও বাবু, যা আছে তা আমার কাছে তাড়াতাড়ি দিয়ে দাও না। বলছি, ইসমাইল তোকে 4 টাকা দেয়, তার থেকে বেশি টাকা আমি দেবো। তুই আমার দলে কাজ করবি? এ বাবা, এখন আমি কি করব তুমি বলে দাও না। তোর মন পুলিশের কাছে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দী হতে চাই। তাই পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি নাই, মাইনি বলছি রে, এখন তো আমার পাগলি হয়। পাগলা তোর পাগলি হতে চাই। তোর মন পুলিশের কারাগারে আমি অ্যারেস্ট হতে চাই, প্রেমের কারাগারে আমি বন্দী হতে চাই। পাগলি তোর পাগলা হতে চাই। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম হলে তুই হব চাই। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম হলে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি এইমাত্র 1 নম্বর ডায়মন্ড পাঠিয়েছি, পাক্কা 25 লাখ টাকা। কি বলছো? আজকে তুমি লোক পাঠাচ্ছ না, কালকে পাঠাও। তাহলে এইমাত্র ফুলবালি ছদ্মবেশে পাগলি বলে যে মেয়েটা এসেছিল, ও মাই গড, ওরা তোমার পাঠানো লোক নয়? আমার ডেরায় ঢুকে 25 লাখ টাকার হিরে নিয়ে চম্পট দিল। রকি, ওই ফুলবালি মেয়েটা যেন পালাতে না পারে, ওকে ধর। রকি, ওকে ধর। জব বাবা, আমাকে এখানে আসতে বলে নিজে এখান থেকে হুশ করে বেরিয়ে চলে গেল। এমন ভাবে গেল যেন আমাকে চিনতেই পারলো না। কি হয়েছে? আমি পড়ে গিয়ে আমার বুকে খুব জোর ধাক্কা লেগেছে রাজা। বুকে ধাক্কা লেগেছে? মানে ধাক ধাক করনে লাগা? কই দেখি। না, ঠিক আছে। ঠিক আছে? কেন, তুমি কি করে বুঝলে? আরে তোমার সারা শরীর তো স্পঞ্জের মতো নরম, আর স্পঞ্জে ধাক্কা লাগলে ও তো চুপসে যায়, ঘাতে লাগে না।
মোটেই না। Shut up! আমি তোমার দাদাকে গিয়ে বলবো তুমি আমাকে এখানে একলা পেয়ে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর এখানকার সবাইকে ডেকে ডেকে বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শেষে পুলিশকে গিয়ে বলবো তুমি আমার বুকে ধাক্কার উপর ডবল ধাক্কা দিয়েছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাঁড় বাবা, কি ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে মানে সবাই জানে আমি বোকা মূর্খ, তাই তুমি সবাইকে ধাক্কা লাগার কথা বললে সবাই বলবে ঠিক আছে, কারণ কেউ তোমার কথা বিশ্বাসই করবে না। আমি তোমার মাকে গিয়ে বলবো তুমি এই মেঘাকে। না মেঘা দেবে, আমার মাকে তুমি ও কথা বলো না। বাবা পাগল হয়ে যাওয়ার পর থেকে মা এমনিতেই মন মারা হয়ে থাকে। এবার তোমার মুখ থেকে সব কথাগুলো শুনলে মা আমাকে ঘেন্না করবে। মায়ের ঘেন্না নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। এই পৃথিবীতে মা ছাড়া আমার কেউ আপন নেই। তাই বলছি কি পেলে তুমি তোমার ওই মিথ্যে নাটকগুলো করবে না? কি তুমি চাও বলো? বেশি কিছু নয় রাজা, আমার শরীর ছোঁয়ার অপরাধে তুমি এই কাগজটা একটা সই করে দাও। এটা সই করে দিলে হয়ে যাবে? এক্ষুনি করে দিচ্ছি। না রাজা, আমি না বলা পর্যন্ত কারোর কোনো কাগজে তুই সই করবি না, সই করবি না, সই করবি না। আর তুমি সই করলে না? কেন সই করব? আমি তো তোমার পড়ানে ধাক্কা দিইনি, তাহলে ধাক্কা দিয়ে তারপরে সই করব। ওরে বাংলাদেশের মেয়ে তুই হেলা তুইলা যাস একবার যেই কইরা টাকা 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 পদ্মা নদীর ইলিশ খাইয়া যাস না সব সবকে বাবা তুই তুই টাকা 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 পদ্মা নদীর ইলিশ খাইয়া যাস না সব সবকে বাবা ওলা লাগো ওলা লাগো ওলা লাগো ওলা লাগো ওলা লাগো আমটি এবার খাবো পেরে ইঁদুর ছানা ভয় পড়ে ইগল এবার তাকে ধরে ধরে Shut up, rascal! তুমি এখানে? রাজা, তুমি? দামিনী, তুমি আমাকে বাঁচাও। এ কি মেঘা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা নতুন চাকরিতে জয়েন করেছি। ডিউটি শেষ করে বাড়িতে ফিরছিলাম। আরে রাজা আমাকে। কেন রাজা, কেন তুমি এই নোংরা কাজটা করতে গেছিলে বলো? আমি কি নোংরা কাজ করেছি? তুমি তো জানো আমি কারোর বুকে ধাক্কা সহ্যই করতে পারি না। তাই ও আমাকে যখন বললো ওর বুকে ধাক্কা লেগেছে আমি তোকে ধরতে গিয়েছিলাম, কিন্তু ও যা পোশাক পরেছে তাতে। মুখ সামলে কথা বলবে রাস্কেল। তার আগে তুমি তোমার শরীরটাকে ঢাকো মেঘা। তোমার লজ্জা করে না এই পোশাকে বাড়ির বাইরে বেরোতে? না করে না, মডার্ন কালচার। মেঘা নারী ঈশ্বরের অমূল্য সৃষ্টি। সেই সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি নানা রকম সুন্দর সুন্দর পরিচ্ছদ সৃষ্টি করেছেন। তাই তো গা দেখানো দামি কস্টিউম না পরে পারো তো 300 টাকা দামের শাড়ি পরে বাড়ির বাইরে বেরিও মেঘা। আহা কি ভালোই না বলেছো, ঠিক বলেছো। সুযোগ না পেলে সাপ কখনো সিঁদুরের করতে ঢোকে না। শাট আপ। ও নহে ভুল করেছে, কিন্তু তুমি তো সহজ সরল। তুমি কেন এই নোংরা কাজটা করতে গেছিলে? আরে আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। আরে বাবা ওর বুকে ধাক্কা লেগেছে শুনে আমি তোকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু ও আমার নামে বদনাম দিয়ে আমাকে ওই গেঁড়া কলে ফেলে এই কাগজটা আমাকে একটা সই করতে বললো। এটা তো ব্যাংকের চেক। মেঘা তুমি আসলে এই রাজা আমার বস গজেন্দ্র প্রতাপ চৌধুরীর ভাই, তো তাই এর একটা সই এই চেকে করে নিয়ে যেতে বলেছিলেন। সেই জন্যই তুমি এই পোশাকে এই কাজটা হাসিল করতে এসেছিলে, তাই তো? ওটা কিসের কাগজ গো দামিনী? টাকা তোলার কাগজ। সে কি? তোমার শয়তান দাদা ওর হাত দিয়ে এই চেকটা সই করতে পাঠিয়েছিল রাজা। মানে আমি ওটা সই করলে আমার সব টাকা ছেড়ে দিত? হ্যাঁ রাজা। হায় মাগো, ভাগ্যিস ভালো মায়ের দয়া ওটা হয়নি। মা সময় মতো সবকিছু চিচিং ফাঁক করে দিয়েছে, নাহলে তো আমার সর্বনাশ হয়ে যেত। তুমি যাই বাবা, কি যুগ পড়েছে। জয় মা জয় মা জয় মা। রাজা যেও না, দাঁড়াও। দাঁড়াবে না, ও আর তোমাদের কথা শুনবে না। আমি তোমার আর তোমার বর্ষের আসল উদ্দেশ্যটা ওর মনে জাগিয়ে দিয়েছি মেঘা। ছি ছি মেঘা ছি। এই তোমার চরিত্র, এই তোমার বিবেক। একটা বোকা মূর্খর কাছ থেকে এইভাবে অর্থ সম্পদ চুরি করে নিতে তোমার লজ্জা করে না?
চাকরি তুমি করো, তাই না? এই মন নিয়েই তুমি আমার দাদাকে ভালোবাসো। মাসি মাসি মাসি, খারাপ লাগলে তুমি তোমার দাদাকে সাবধান করে দিও, আর ওই মূর্খটাকে তালিম দিয়ে পণ্ডিত করে দেখিও। ঈশ্বর যদি চান তাহলে আমি সেটা করেই দেখাবো মেঘা। ওই শয়তান গজেন্দ্র প্রতাপ চৌধুরী সবার সবকিছু লুট করে নিয়ে নিজে উপরে ওঠার স্বপ্ন দেখছে, কিন্তু ওকে আমি সেখান থেকে টেনে নিচে নামিয়ে ওই পোকাটাকেই স্বর্গে তোলার চেষ্টা করবো। Understand? I think you better understand. ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। দাসের ঘরের মতো সাজানো জীবন, এই আছে সুরমা, এক নিমিষে শ্মশান হলো এই সোনার সংসার। দাসের ঘরের মতো সাজানো জীবন, এই আছে সুরমা, শ্মশান হলো এই সোনার সংসার। ভাঙা গড়া এই জীবন মেতে ওঠে নতুন মেলায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। পারছে না, পারছে না। গজেন্দ্র এই মায়ের মনে যন্ত্রণাটা কিছুতেই বুঝতে পারছে না, কিন্তু কিন্তু আমি এখন কি করব? সব মানুষ আমাকে চিঠি করছে, সবাই আমার নামে থুতু ফেলছে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থেকে জগতের সব মা যেন তারস্বরে বলছে তুমি রাক্ষসী। না না না, তো তুমি ওকে তো বলো না গো, বিশ্বাস করো। বিশ্বাস বিশ্বাস আমার পঙ্গু হয়ে গেছে, স্নেহ ভালোবাসা হয়ে গেছে নিলাম। তোমাদের অন্যায় অবিচার আর লোভের চাবুকে যোগ বিয়োগ কোন ভাগের চিহ্নগুলো উধাও হয়ে গিয়ে আমার জীবনের খাতায় জমা হয়ে গেছে বিরাট একটা শূন্য। না, আমি শূন্য হতে দেব না, আমি আমার জীবনটুকু দিও তোমার সব পূর্ণ করে দেব। তাহলে একটিবার আমার রাজাকে আমার কাছে নিয়ে এসো। কতদিন ওকে আমি দেখিনি, ওকে আমি দু চোখ ভরে দেখবো। সত্য যখন গেছে তখন ও রাজাকে নিয়ে এসে নিশ্চয়ই তোমাকে দেখাবে, তুমি আর একটু ধৈর্য ধরো। সারা জীবন ধৈর্য ধরে বসে থাকলেও রাজাকে আর কোনো দিন দেখাতে পারবো না দাদা। কেন সত্য কেন? রাজাকে নতুন করে শিক্ষার আলো দেখাতে গিয়ে গজেন্দ্র আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে সারা জীবনের মতো অন্ধকারে ঠেলে দিয়ে তুমিও শেষ পর্যন্ত আমাদের জন্য অন্ধ হয়ে গেলে। ও ভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। জানি না এ নিয়তির কি খেলা। তোমরা চুপ করো, চুপ।
পারছি না গাইতে পারছি না। তোমরা তোমরা আমার এই বন্ধন মুক্ত করে দাও, আমাকে দুটো খেতে দাও, খেতে দাও। বৌদি, বৌদি দাদা খিদে পেয়েছে, দাদাকে তুমি খেতে দাও। সবাইকে লুকিয়ে খাবারটা নিয়ে এসেছিলাম। নাও, এটাই তুমি দাও, খাও। দাও, দাও। নাও। চন্দ্রা, হ্যালো, হাই, বাই, বাই। আমার গজুর হাজার বারণ থাকা সত্ত্বেও তুমি দাদাকে খাবার দিয়েছিলে কেন? কি করবে? একই মায়ের পেটের বোন হয়ে তুমি তো কোনোদিন দাদাকে খেতে দাওনি, দিয়েছো 20 ইঞ্জেকশন। তাই বৌদি লুকিয়ে লুকিয়ে স্বামীকে খাবার দিয়ে পীড়িত করছে, পীড়িত। সেটা করার অধিকার আমার আছে ঠাকুরজি, কারণ আমি ও স্ত্রী। এক মায়ের কাছে তার সন্তান সব হলেও এক স্ত্রীর কাছে তার স্বামী দেবতা। তাই তো তোমার দেওয়া খাবার আমি খুঁটে খুঁটে খাবো, আমি খুঁটে খুঁটে খাবো। না, আমি খেতে দেব না। চন্দ্রা, চন্দ্রা, তবু আমি মরবো না রে। আজ আমি খেতে না পেলেও আমারই অন্যে আমি সারা জীবন তোদের প্রতিপালন করে যাব। তোরা শুধু আমার রাজাকে মারিস না, ওর কোনো ক্ষতি করিস না, ওকে বাঁচতে দে চন্দ্রা, ওকে বাঁচতে দে। এবার কিন্তু মরবে। হ্যালো, হাই, বাই, বাই। তার আগে দাদার খাওয়া নষ্ট করার জন্য আমি নিজের হাতে তোমাকে খুন কর। তো তোমার চোখ তোমার মতো উচ্চাকাঙ্ক্ষী মেয়ের লোভের জন্য গজেন্দ্র চোখ দুটো নষ্ট করে দিয়েছে। বেশ করেছে, ভালো করেছে। এর থেকে গজ যদি ওকে প্রাণে মেরে ফেলতো আমি খুশি হতাম। এ তুমি কি বলছো ঠাকুরজি? সব তো তোমার স্বামী। সেই জন্যই তো পই পই করে বারণ করেছিলাম যে রাজার খোঁজে যেও না, কিন্তু আমার কথা শুনলো না। ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেরিয়ে গেল, আর গজু ওকে একেবারে হ্যালো, হাই, বাই, বাই করে দিল। তবু না মরা পর্যন্ত আমি কিন্তু রাজার ভালো করবই। তার আগে এ বাড়ি থেকে তোমাকে আমি জুতো মেরে তাড়াবো। আরে পিসিমণি, মারো, জুতো মেরে অন্ধটাকে বাড়ি থেকে বার করে দাও। হ্যাঁ, আমি তাই দেব না। আমি থাকতে কাজ আমি করতে দেব না, কারণ এতে যে পাপ হবে আর সেই পাপে তোরা কেউ বাঁচবি না। বাঁচি বাঁচবো, মরি মরবো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ও পিসিমণি, জুতো মেরে অন্ধটাকে বাড়ি থেকে বার করে দাও না। চলে যাও এখান থেকে। এই, বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। না চন্দ্রা, না, ও কাজ তুমি করো না চন্দ্রা, ও কাজ তুমি করো না, কারণ আমি অন্ধ। তাই এই সময় এই ঘর থেকে বেরিয়ে না গেলেও তোমার আর গজেন্দ্রের কাজের কোনো অসুবিধা হবে না। তাই তুমি আমাকে জুতো পেটা করে তাড়িয়ে দিলেও প্রভু ভক্ত কুকুর যেমন তার মনিবের পায়ের নিচে বসে ঘেউ ঘেউ করে, আমিও তেমনি ভানু প্রতাপ চৌধুরীর এই বদ্ধ ঘরের দ্বারে বসে তার নিমকের দাম ওসুল করব আর দেখব ভগবানের শেষ বিচার। ভগবানের শেষ বিচার। আরে ভগবানের বিচারে কিচ্ছু হবে না, কারণ ভগবান হচ্ছে এখন আমি। বরং তোরাই আমার পা ধরে বলবি, ভগবান তুমি আমাদেরকে বাঁচাও। কিন্তু এই কথা তোমার বাবা কোনোদিন বলবে না বাবা গজু। কেন পিসিমণি হঠাৎ এই কথা বলছে? তোমার মা যে ওকে লুকিয়ে লুকিয়ে পুষ্টিকর খাবার দেয়। কথাটা কি সত্যি? কি করব? মানুষটা যে এক মুঠো খাবারের জন্য চিৎকার করছিল, আমাকে ডাকতে পারতে আমি ইনজেকশন দিয়ে দিতাম। ওই ইনজেকশনে বিষ আছে জেনেও স্ত্রী হয়ে ওকে আমি কি করে দিতে বলবো? তবে ভয় নেই গজেন্দ্র, চন্দ্র আমার দেওয়া খাবার ওকে খেতে দেয়নি, নিচে ফেলে দিয়ে না 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 পিসিমণি, এটা তুমি খুব অন্যায় করেছো, বাজে করেছো, এটা তুমি ঠিক করোনি। আমি বাবাকে ভালো ভালো খাবার এনে খাওয়াবো, দামি দামি খাবার এনে খাওয়াবো, যদি তুমি উইলটাতে বাবার একটা সই এনে দাও। মরে গেল ওই উইলে তোর বাবা সই করবে না। তাহলে রাজাকেও আমি বাঁচিয়ে রাখবো না। না না না, ওই কাজ তুই করিস না। ওকে বাঁচানোর জন্য এতদিন তুই যা চেয়েছিস
আমি তোকে তাই দিয়েছি, শুধু ওই উইলে সই করা ছাড়া আর কি করলে তুই ওকে মারবি না বল? এই চেকটা একটা সই করিয়ে এনে দিন। ব্যাংকের চেকে সই? হ্যাঁ বৌদি, মজুর পকেট এখন একদম ঘরের মাঠ। তাই কিন্তু এই তো সেদিন লোকার খুলে তোকে এত টাকা এত গয়না দিলাম, সব খরচা করে ফেলেছি। ও মামা, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? বলো না। বলো বৌদি, তুমি পারবে না? পারবে না? বলো বলো না মা, বলো পারবে না? পারবো, শুধু একবার আমার রাজাকে আমার কাছে এনে দে। আমি জানি না ও কোথায় আছে, কেমন আছে। মা, ও মা, মা 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 দেখো, মা দেখো, আমি তোমার ডাক পেয়ে বিদ্যাসাগরের মতো সব বাধা অতিক্রম করে ছুটে চলে এসেছি মা। আর তোমার জন্য নিয়ে এসেছি তোমার পুজোর ফুল মা। তোমার মা কিন্তু ওই ফুলে সন্তুষ্ট হবে না রাজা। দেখি দীপ, তুমি এতদিন পর আমাদের বাড়িতে? আমি একটি মেলার আয়োজন করেছি, মেলা? নাম দিয়েছি পরিবর্তনের মেলা। গজেন্দ্রদা, যদি সম্ভব হয় একবার মেলা থেকে ঘুরে আসবেন। রাজা, ওই মেলাতে তোমাকে একটা রঙিন আলো দেখাবো, তা যেতে হবে কিন্তু। তোমার যে অবস্থা, দূর মূর্খ বাউন্ডলে, আমি পথে মাঠে ঘাটে সারাদিন ঘুরে বেড়াতে এই অবস্থাই হবে আবার। তোমার মা লেখাপড়া শিখিয়ে তোমার এই অবস্থার পরিবর্তন করলেন না কেন? না দীপ না, মা আমার জন্য যা করেছে ঠিক করেছে, সেই জন্যই তো সেই জন্যই তো আমি 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 আমার মাকে এত ভালোবাসি, জানি, মানি, বিশ্বাস করি। জানো দীপ, জানো এই পৃথিবীতে আমার মায়ের থেকে আপন আমার কাছে আর কেউ নেই। তাই নাকি? হ্যাঁ রে দাদা, এই জগতে মায়ের কোনো বিকল্প হয় না। তাই তো মা যদি আমার দেওয়া এই ফুলে সন্তুষ্ট না হয়, আমি আমার শরীরে সব রক্ত দিয়ে দেবো। তবু মা মনে আঘাত পায় এমন কোনো কাজ আমি করব না। কি হলো মা? মা কি হলো মা? তুমি কাঁদছো কেন মা? কি হতে তোমার? হ্যাঁ বলো বলো, তুমি আমার কাছ থেকে কি চাও বলো? কিচ্ছু না বাবা, কিচ্ছু না। এই সুযোগ রাজার কাছে সই করি না, নহলে রাজাকে আমি সই করব। কি হলো মা? তুমি কাঁদছো কেন? বলো না, তুমি আমার কাছ থেকে কি চাও বলো? এখানটাতে একটা সই করে দি বাবা। এখানে সই করে দেবো, দিচ্ছি। আরে এই কাগজটা তো মেঘাও আমাকে সই করতে বলেছিল। রাজা কি ভাবছিস? না মানে ওমা, ওমা, এটা কিসের কাগজ গো? সেটা তুমি বুঝবে না বন্ধু। ওই কাগজটা যে কি সেটা জানতে গেলে চাণক্যের চাল চাই, রামের সরলতা নয়। কাজে ওই কাগজে তুমি সই করবে না। এই সই কর। না মানে আমি বলছি তুমি সই করবে না রাজা। দীপ, আমি বলছি। কিন্তু আমি বলছি সইটা তুই করে দে রাজা। মা যখন বলছে তখন আমি আর কারোর কথা শুনবো না। এই আমি সই করে দিচ্ছি এখানে। আমি সই করে দিচ্ছি। কি ভুল তুমি করলে বন্ধু। কেন দীপ, কেন? সে তুমি বুঝবে না। নতুন জ্ঞানের রঙিন আলো দেখানোর জন্য আমি তোমাকে সইটা করতে বারণ করেছিলাম, কিন্তু মা নামের মহামন্ত্রে সইটা করে দিয়ে তুমি সর্বশান্ত হয়ে গেলে। তবু যাওয়ার বেলায় তোমাকে বলে যাচ্ছি, পারো তো একবার মেলায় যেও। আমি তোমাকে নিয়ে শেষ খেলাটা খেলতে চাই। শেষ খেলা। দীপ তুমি যেও না দীপ, আমি তোমার সঙ্গে রঙিন আলো দেখতে যাবো। দীপ এই তুই ওই মেলাতে যাবি না? আমি যাবো যখন বলছি তখন আমি যাবো, তখন আমাকে আটকাতে পারবে না। সাহস কম নয় তো? আমার মুখের উপরে কথা। আমি বলছি তুই মেলাতে যাবি না, তুই বলছিস যাবি। আজকে তো আমি মেরে আর এক ঘাও তুই ওকে মারবি না। যা, চলে যা এখান থেকে, তোর কাজ হয়ে গেছে, তুই চলে যা এখান থেকে। চলে এসো পিসি উনি। হ্যাঁ চল। মাগো চলে যা এখান থেকে, তুই চলে যা। যাবো মা, যাবো। তুমি যখন বলছো তখন আমি আর এই বাড়িতে থাকবো না। তবে যাওয়ার আগে একটাই আফসোস, বাবাকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে পারলাম না, পিসেমশাই দৃষ্টিটা ফিরিয়ে দিতে পারলাম না, আর শেষ পর্যন্ত তোমার পুজোটাও করতে পারলাম না মা। বেল্টের ঘা পিঠে সহ্য করে নেবো মা, বাড়ি ছেড়েও থাকতে পারবো মা, কিন্তু কিন্তু কি রাজা? মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মা হারাই শুধু জানে সে কথা। মাকে ছাড়া বেঁচে থাকা কি যে
ব্যথা মাই শুধু জানে সে কথা তোমার কোলের পরে মাথা রেখে পারে জীবনের সব পাওয়া আমি যেন পাই ও জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণ ছুঁয়ে বন্দনা গায় হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলে পাই জননী ও মা পারছি না, রৌদ্রের তীব্র তেজ আমি সহ্য করতে পারছি না। তাই তো কষ্ট সহ্য করেও বাড়ি থেকে বেরিয়ে এসেছি এই মেলার মাঠে বুকের জ্বালাটা জোড়াবার জন্য। কৌশিক বলছিল দীপ নাকি একটা মেলার আয়োজন করেছে, আর সেই মেলাতে নাকি ওই শয়তানটা উপস্থিত থাকবে, যার জন্য আমি আমার মুখটা আয়নায় দেখতে পারি না। কারো মুখোমুখি যাতে হতে না হয় তার জন্য মুখটাকে ঢেকে রাখার চেষ্টা করি। যে মুখ দিয়ে একদিন আমি সবাইকে বলেছি মদ খেও না, মদ শরীরের পক্ষে ক্ষতিকারক, অথচ সেই মদ আজ আমার নিত্য সঙ্গী। চুপ করো বাবা, তুমি চুপ করো। নিজের মনের কষ্টটাকে ভোলার জন্য তুমি যে মদ খাওয়া ধরেছো সেটা আমরা জানি, কিন্তু তুমি কি জানো এই মেলার মাঠে মদ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ? কেন? কারণ এই মেলা যে পরিবর্তনের মেলা। এই মেলার উদ্দেশ্য হলো শিক্ষা, সংস্কৃতি আর মানুষের মনে চেতনা বৃদ্ধি করা। মূর্খ বোকা গরিব মানুষ যারা আছে তাদেরকে জ্ঞানের আলো ফুটিয়ে সঠিক পথে বাঁচতে শেখানো। বলিস কি রে বাবা, 100 দিনের কাজ করে যারা 365 দিন ধরে মদ খায়, মদের জন্য যাদের ঘরে অভাব আর অশান্তি লেগে থাকে, সেই সব মানুষদেরকে মদ ছাড়ানোর মহা ঔষধ দেওয়া হবে মেলাতে। কৌশিক, এই মেলাকে কেন্দ্র করে এত বছর যাবত যে সমস্ত অনুষ্ঠান হয়ে এসেছে, এবছর সেটা আর হচ্ছে না। কোনো সিনেমা বা সিরিয়ালের হিরো হিরোইনদের এখানে আনা হচ্ছে না। তার পরিবর্তে স্থানীয় শিল্পীদের দিয়ে নাচ গানের অনুষ্ঠান করা হবে। বসবে কবি গানের আসর, বাউল গান, আবার যাত্রা অনুষ্ঠানও হবে। বাবা, সুন্দর চিন্তা ভাবনা করেছিস তো তোরা। শুধু তাই না বাবা, জানো বাবা, এই মেলার মঞ্চে একটু পরে না 10 জোড়া গণবিবাহের আয়োজন করা হয়েছে, যার সমস্ত খরচের দায়িত্ব দীপদা নিজে কাঁধে তুলে নিয়েছে। দীপ কাঁধে তুলে নিয়েছে? বাবা, তার দীপ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও রাজাকে আনতে গেছে। জানো বাবা, আমাদের ছুটকি না একটু পরেই মেলার মঞ্চে নাচ গানের অনুষ্ঠান করবে। বলিস কি রে? ছুটকি এই মেলাতে নাচ গানের অনুষ্ঠান করবে? বাবা, এ তো একেবারে তাজ্জব ব্যাপার। তাই তো বলছি বাবা, নিজের মনের কষ্টটাকে ভোলার জন্য মদের মতো তরল আগুনে পুড়ে নিজেকে আর শেষ করে দিও না বাবা। তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জীবনটাও ঘন অন্ধকারে ঢেকে যাবে বাবা, ঘন অন্ধকারে ঢেকে যাবে। জানি, আর সেটা জেনেও আমি যে নিজেকে সামলাতে পারি না রে কৌশিক। মনের অব্যক্ত যন্ত্রণা যে আমাকে মাতাল করে তোলে। এই সময় যদি ওই শয়তান গজেন্দ্রকে একবার সামনে পেতাম, একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিতে, তাই না দিনু কাকা? চিৎকার করো না কাকা, চিৎকার করো না। চিৎকার করলে তোমার ওই পোড়া চামড়াটা আবার টান পড়বে, খুব কষ্ট লাগবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তুই অনুশোচনে তোমার সঙ্গে দেখা করতে এসেছি কাকা। রাত্রে ভালো করে ঘুমোতে পারি না, এই চোখ দুটো বুঝলি না কানে বাজে, সেদিকে তোমার সেই যন্ত্রণা চিৎকার জ্বলে যাচ্ছে। বিশ্বাস করো কাকা, আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করেছি, পারলে কি করে গজেন্দ্র, যে মানুষটা কোলে চলে তুই ছোট্টবেলায় গোটা গ্রামটা একদিন ঘুরে বেড়াতিস, সেই মানুষটাকে তুই ছি গজেন্দ্র, ছি, তুই একটা মা। আমি অন্যায় করেছি কাকা, আমাকে তুমি ক্ষমা করে দাও কাকা। যে অ্যাসিড দিয়ে আমি তোমার মুখ পুড়িয়ে দিয়েছিলাম, সেই অ্যাসিড দিয়ে তুমি আমার মুখ পুড়িয়ে দাও কাকা। নাও কাকা, নাও, ধরো, প্রতিশোধ নাও কাকা। প্রতিশোধ নেব, নাও কাকা, এক মুহূর্ত দেরি করবে না, পুরো অ্যাসিডটা আমার মুখের মধ্যে ছুঁড়ে মারো কাকা। নাও, আমি প্রস্তুত কাকা, দেরি করো না, নাও কাকা, নাও। কি হলো কাকা, প্রতিশোধ নেব বলে চুপচাপ দাঁড়িয়ে পড়লে যে? কারণ আমি যে মানুষ আর
তুমি মানুষ হও, নিজের স্বার্থের জন্য যা কিছু করতে পারো, আমি কোনোদিনই তা পারবো না। পারবে কি করে? যতই হোক বস তোমার অন্নদাতার ছেলে, যে অন্নদাতার টাকায় নিজের ছেলে মেয়েদের মানুষ করে তুলেছো, সেই অন্নদাতার ছেলের কোনো ক্ষতি হোক সেটা তুমি চাইবে না কাকা। বস, আপনার জন্য দিনু কাকার অনেক ক্ষতি হয়েছে, সেই আমি দেব। কাকা শুধু একবার মুখ ফুটে বলুন, কাকার ক্ষতিপূরণ কত লাগবে? কাকার মুখে অ্যাসিড ছুঁড়ে মারার জন্য ক্ষতিপূরণ বাবদ আমি কাকার হাতে নগদ 100 টাকা দেব। 100 টাকা? এই না, 100 না, 100 না, 1 লাখ। সেই সঙ্গে কৌশিককে আমার মেয়র অফিসের ম্যানেজারের চাকরি দেব। আরে গণবিবাহের মঞ্চে দামিনীর বিয়ের ব্যবস্থা আমিই করব। কি বললে? দামিনীর বিয়ের ব্যবস্থা তুমি করবে? আমার ছেলে কৌশিককে তোমার অফিসে ম্যানেজারের চাকরি দেবে, আর নগদ 1 লাখ টাকা দেবে? তাই নয়, 1 বোতল মদও দেব। মদ দেবে? মদ দাও, 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 রকি, মদ দাও, মদ দাও। কাকাকে মদটা দে। এই কাকা, এই যে খেয়ে নাও, এত দামি মদ এর আগে কোনোদিনও দে, খাওনি। দে, দে। কাকাকে একটু নিরিবিলিতে মদটা খেতে দে। আর তুই এদিকে শোন, আজকে বুঝেছিস তুই না, আজকে ওই নাচ গানের মঞ্চে কিছুক্ষণ পরে দামিনী অনুষ্ঠান করবে। শুনেছি রাজাও নাকি সেখানে আসবে। তুই যেভাবে পারবি দামিনীকে ওই নাচ গানের মঞ্চ থেকে তুলে নিয়ে আসবি গণবিবাহের মঞ্চে। সবার সামনে দামিনীকে বিয়ে করব আমি। বস, ওই অ্যাসিডের বোতলটা খুলছো কেন বস? প্রচন্ড গরম করেছে, একটু চোখে মুখে ছেটাবো। সাকি বস, তুই কি ভাবলি সত্যি সত্যি এর মধ্যে অ্যাসিড আছে? পাগলা রে, মানুষ চিনলি না। এই রকি, বড় খোকা যে বললে টাকা দেবে, কই টাকাটা দিলে না? কাকা, এই নাও, এই নাও, 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 তোমার 1 লাখ টাকা। এই নাও কাকা। পুরো 1 লাখ টাকা আছে। বাহ, এত টাকা! কাকা, এখানে না একটা সই করে দাও তো, এটা গণবিবাহের মঞ্চে জমা করবো দামিনী বিয়ের ব্যাপারে। দামিনীর বিয়ে হবে, দাও, দাও, সই করে দে। ঠিক আছে কাকা। আর তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম। কি হলো, তোমার প্রণাম করলে কেন? আশীর্বাদের জন্য। রকি, বস। তুই তোর কাজে যা, আর আমি আমার কাজে যাই। তাহলে আসি কাকা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই রকি, আমার মেয়ে দামিনী কোথায় রে? ওই তো মাইকে ঘোষণা হচ্ছে, শুনতে পাচ্ছ না? চলো কাকা, আমরা বরং ওই নাচ গানের মঞ্চের সামনেই যাই। চল 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 চল। শুধু দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ ধরে বিভিন্ন ধরনের নাচ গানের অনুষ্ঠান দেখলেন। এখন আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করছেন আপনাদের সকলে পরিচিত দামিনী মুখার্জি ও রাজেন্দ্র প্রতাপ চৌধুরী। রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী কনক লতায় বসি পদে কোন কথা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতায় বসি পদে কোন কথা। রঙ্গবতী রঙ্গিলা অন্তরে তবু তোমারি কথা। স্বপ্ন দিলে স্বপ্ন